আলাইকুম। নিশ্চিত বিশ সিরিজের নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারে আজকে সবাইকে স্বাগত। ওটা বলি, দরজার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয় কেন? বলতো, দরজার হাতল মাঝে না রেখে প্রান্তে রাখা হয় কেন? এটা যদি একটা দরজা হয়, দরজার হাতলটা এখানে রাখা হয়, কিন্তু এখানে রাখা হয় না। কারণ কি বলতে পারো? দরজাকে যখন তোমরা খুলো বা লাগানোর চেষ্টা করো, তখন সেটা কি হয়? অ্যাকচুয়ালি ঘূর্ণন গতির সামিল না এটা। আর ঘূর্ণন অক্ষটা কোনটা বলতো? দরজাটা যেটার সাথে লাগানো থাকে, দরজার এক প্রান্ত যেটা একদম ফিক্স থাকে, যেটা লড়ে না কখনো, সেটা হচ্ছে কি ঘূর্ণন অক্ষ। আরেকটা পার্ট কি? ঘুরে। আচ্ছা, তো যখন কোনো কিছু যখন ঘুরবে, তখন সেটার মধ্যে কি প্রযুক্ত হয়? টর্ক। একটা বস্তু যখন চলবে তখন সেটাতে কি প্রযুক্ত হয়? বল। আর যখন ঘুরবে তখন কি? টর্ক। আমরা জানি কি টর্কের সূত্রটা? টাও ইকুয়াল টু আর ক্রস এফ। আর এবং এফ দুইটাই ভেক্টর। তাহলে টাও কি কিসের কিসের উপর নির্ভরশীল? আর এর উপর এবং এফ এর উপর। এখন যদি একটা দরজাকে তুমি 10 নিউটন বলে ঘোরানোর চেষ্টা করো, কত নিউটন? 10 নিউটন, কথার কথা। তাহলে 10 এটা এই যে বলের ভ্যালু যে 10, এটা তো আমি ফিক্স করে নিব। কিন্তু আর এর ভ্যালুটা কি? আর এর ভ্যালু হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে তুমি কোথায় বল প্রয়োগ করবা সেটার দূরত্ব। তুমি যদি এখানে বল প্রয়োগ করো দরজার মাঝখানে, আর এর ভ্যালুটা কি হয়? কম হয় না? আর তুমি যদি দরজার একদম কোনায় বল প্রয়োগ করো, একদম হাতল যেখানে থাকে সেখানে যদি বল প্রয়োগ করো, তাহলে কি হয়? আর এর ভ্যালুটা বেশি হয়। তাহলে এফ যদি তোমার ধ্রুবক হয়, তুমি যদি সবসময় সেম বলই প্রয়োগ করো, তাহলে কি হবে? টাউ সমানুপাতিক আর। তার মানে কি হবে? আর যত বেশি হবে, ঘূর্ণন বল বা টর্ক ততই বেশি হবে। সেজন্য কি করা হয়? যাতে তুমি যদি মাঝখানে রাখো, তাহলে তোমার ঘূর্ণন বল বেশি প্রয়োগ করতে হবে। কারণ কি আর এর মান কম হবে, এফ এর মান তাই বেশি প্রয়োগ করতে হবে। আর যদি তুমি দরজার কোণায় রাখো, তাহলে কি করতে হবে? আর এর মান বেশি হবে। তাহলে যদি তুমি এফ এর মান কম প্রয়োগ করো, তাহলে কি হবে? সেম গতিতে জিনিসটা ঘুরবে বা দরজাটা খোলা সহজ হবে। তো এটাই কনসেপ্ট। এই কনসেপ্টটাই যদি তোমরা বুঝতে পারো, প্রত্যেকটা প্রশ্ন আমি এভাবেই পড়াবো। তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে দেখবা যে এটা তুমি অনুধাবন প্রশ্ন লিখতে পারতেছো। থিওরিটা তোমার বুঝতে হবে, কনসেপ্টটা বুঝতে হবে। 6 নাম্বার প্রশ্ন অনেকে মুখস্থ করো, এটা মুখস্থ করার জিনিস না। তোমার কনসেপ্টটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো, তাহলে দেখবা তুমি এক্সামে লিখতে পারতেছো। তো এটার কনসেপ্টটা কি? টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। টাউ ইকুয়াল টু আর ক্রস এফ। তাহলে এটা সরণ ভেক্টর এবং বল ভেক্টরের উপর নির্ভরশীল। সরণ ভেক্টর যত বেশি হবে, আমি যদি বল তত কম প্রয়োগ করি, তাহলে কি হবে? দরজা খোলা সহজ হবে। আমার বল কম প্রয়োগ করতে হইতেছে। এটাই হচ্ছে কি থিওরিটা। বুঝতে পারছি সবাই? নেক্সট কোশ্চেন। একজন নৃত্যশিল্পী ঘূর্ণনের সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? সময় দুই হাত ভাঁজ করে নেয় কেন? খুবই কমন একটা কোশ্চেন, তাই না? আচ্ছা, এটা কনসেপ্টটা কি বুঝার আমরা ট্রাই করি। তোমরা কি ভরবেগের সংরক্ষণশীলতা পড়ছো, যেখানে বলা হয় m1 v1, সরি m1, প্রথমে কি থাকে? u1, তাই না? m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 ইকুয়াল টু প্লাস m2v2। এটা কি ভরবেগের সংরক্ষণশীলতা? এই বেগটা কোনটা বলতো? সরল রৈখিক বেগ না? এই বেগটা সরল রৈখিক বেগ। তো ঘূর্ণনের সময় কি কি প্রযুক্ত হয়? ঘূর্ণন ভরবেগের সংরক্ষণশীলতা বা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। কৌণিক ক্ষেত্রে কি থাকে? ভরের জায়গায় থাকে আই বা জড়তার ভ্রামক, এবং বেগের জায়গায় থাকে ওমেগা বা ঘূর্ণন গতি। I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। তো I1 ওমেগা 1 ধরি আমরা ফিক্স, একটা নির্দিষ্ট অবস্থায় জড়তার ভ্রামক এবং বেগ দুইটাই ফিক্সড। তাহলে তোমার যদি পরবর্তীতে তুমি যদি I1 এর ভ্যালু, আচ্ছা এটা লেখার আগে আমি অন্য একটা জিনিস একটু লেখা ট্রাই করি। আই কে একটু ভাঙি আমরা, হ্যাঁ। আই এর মান আমরা জানি কি? m r1 স্কয়ার। এখানে তোমার নৃত্যশিল্পী কিন্তু একজনই, দুই ক্ষেত্রে কি ভর সেম। ওমেগা 1 ইকুয়াল টু m r2 স্কয়ার
ওমেগা টু। তাহলে কাটাকাটি চলে যাবে। তাহলে এই জিনিসটা কি থাকবে? ফিক্স থাকবে না? একটা নির্দিষ্ট অবস্থা আমরা এই জিনিসটাকে ফিক্স ধরি। তাহলে আর টু এর মান যত কমবে ওমেগা টু এর মান তত বাড়বে না। জিনিসটা ফিক্স রাখার জন্য এটা কি সমান থাকবে, কখনো কি হবে না, উল্টাপাল্টা হবে না বা কম বেশি হবে না। সেজন্য কি করতে হবে? আর এর ভ্যালু ফিক্স রাখা। আর এর ভ্যালু যদি তুমি কমাও তাহলে ওমেগার ভ্যালু বাড়বে। মানে কি, সে যখন দুই হাত প্রসারিত রাখে তখন কি হয়? তার আর এর ভ্যালু বেশি থাকে, সেজন্য কি হয়? ওমেগার ভ্যালু কম হয়। কিন্তু সে যখন দুই হাত কমায় নিয়ে আসে তখন কি হয়? আর এর ভ্যালু কমে যায়, সেজন্য ওমেগার ভ্যালু বাইরা যায়। তো এটা তোমরা একটা ইউটিউবে বা ফেসবুকে তোমরা বিভিন্ন ধরনের একটা ভিডিও দেখছো, একটা লোক আছে, তো সেই লোকটা একটা চেয়ার আছে, চেয়ার তুমি আঁকতে পারি না, আচ্ছা, চেয়ারের মধ্যে লোকটা যখন বসে, তারপর বসার সময় যখন হাতে দুটো হাতুড়ি নেয়, হাতুড়ি নেওয়ার পরে যখন হাত ভাঁজ করে তখন দেখবা সে অনেক জোরে ঘুরতে পারতেছে। ধরায় রাখে তখন দেখবা একটু আস্তে আস্তে ঘুরতেছে। এটাই কনসেপ্টটা। তো এটাই তোমরা লিখবা পরীক্ষায়, যে I1 ওমেগা 1 I2 ওমেগা 2, তারপর কি হয়? M1 R1 স্কোয়ার ওমেগা 1 M R2 স্কোয়ার ওমেগা 2। সেজন্য আর এর ভ্যালু যত কমবে ওমেগার ভ্যালু তত বাড়বে, সেজন্য নৃত্যশিল্পী তত জোরে জোরে ঘুরতে পারবে। সেজন্য কি করে? নৃত্যশিল্পী দুই হাত ভাঁজ করে দেয়। নেক্সট কোশ্চেন, গতিশীল লিফটে বস্তুর কার্যকর ওজনের তারতম্য ব্যাখ্যা করো। এটা তোমাদের খুবই কমন কোশ্চেন, তাই না? এটা তোমরা পারো অনেকেই। একটা লিফটের ভিতর একটা মানুষ আছে বা যাই আছে, এই মানুষটা ওজন ফিল করে। ধরো লিফটটা ঝুলা আছে, ধরো এটা হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে একদম টপ ফ্লোর, লিফট এই জায়গায় ঝুলা আছে। এই মানুষটা এখন ওজন ফিল করবে কি? W=mg, টাইম আছে একদম। আচ্ছা, এখন ধরো লিফটটা নিচের দিকে যখন নামবে তখন ত্বরণ হবে A=G+A। তখন ওজনটা কি হবে? মানে এ প্রাইম, তখন ত্বরণটা হবে G+A, যেই ত্বরণে নামতেছে প্লাস অভিকর্ষ ত্বরণ। তখন ওজন কি হবে? W'=M × G+A। তার মানে কি? ওমেগা প্রাইম ওমেগা থেকে, সরি ওমেগা না, W' থেকে বড়, তাই না? যেহেতু G+A ত্বরণের মানটা বাড়তেছে, ওজন বাড়তেছে, তার মানে লিফট যখন নিচে নামবে তখন কি হবে? ওজনটা বাড়বে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি, ওজন লিফটটা উপরে উঠতেছে তখন কি হবে? এটা হচ্ছে নিচে। আর লিফট যখন উপরে উঠবে তখন হবে A', লিখি, G+A। যখন উপরে উঠবে তখন হবে G-A। তাহলে W' কি হবে? M × G-A। তার মানে কি হবে? ওজনটা মূল ওজন থেকে কমে যাবে। তার মানে আমরা কি শিখলাম? যখন লিফটটা নিচে নামবে তখন ওজন বাড়বে, মানে বা লোকটা নিজেকে একটু ভারী ফিল করবে। আর লিফটটা যখন উপরে উঠবে তখন কি হবে? ওজন একটু কমবে বা লোকটা নিজেকে একটু হালকা ফিল করবে। এটাই তোমরা একটু এই কনসেপ্টটাই লিখবা, সাথে একটু বাংলা কথা লিখবা, তাহলে কি 2-2। নেক্সট, রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে দিকের গুরুত্ব আছে কিনা? প্রথম লাইনে অ্যান্সার অবশ্যই আছে। কেন আছে? ভরবেগ নিজেই ভেক্টর রাশি, ভরবেগ নিজেই ভেক্টর রাশি, সেজন্যই কি রৈখিক ভরবেগের নিত্যতার নীতিতে দিকের গুরুত্ব আছে। আচ্ছা, এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি তো। ধরো একটা বস্তু আছে M1 U1 বেগে চলতেছে, বা ধরো ভরবেগের এটাকে ধরো এভাবে লিখি আমরা, প্লাস M2U2, বা ধরো দুইটার ভর সেমই, হ্যাঁ, তাহলে একটু বুঝাতে সহজ হবে, ইকুয়াল টু M1V1 ইকুয়াল প্লাস M2V2। তারপর যদি আমরা এখানে M1 কমন নিই তাহলে কি হবে? U1 প্লাস U2, তাই না? তারপর কি, ধরো আদিবেগ ছিল হচ্ছে 5, প্রথম বস্তুর আদিবেগ ছিল হচ্ছে 5, দ্বিতীয় বস্তুর আদিবেগ ছিল হচ্ছে 3। তাহলে কত হবে? দুটা মিলে টোটাল M1 × 8। বুঝতে পারছি? এটা যদি লিখো তাহলে ক্রস।
কেন বলো তো? এখানে u1 হচ্ছে কি ভেক্টর, u2 ও কি ভেক্টর। দুইটা ভেক্টরকে এইভাবে যোগ করা যায় না। ভেক্টরের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন। এটার ভ্যালু 5 দেয়া আছে। ধরো 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 u1 এভাবে চলতেছে, এটার মান হচ্ছে 5, আর u2 এর ভ্যালু দেয়া আছে 3। তো u2 ধরো এই দিকে চলতেছে, u2 হচ্ছে এইদিকে চলতেছে, u2 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে কি দুইটাকে তুমি এভাবে যোগ করে লিখতে পারবা? u এর মান হচ্ছে 8। বুঝতেছি সবাই? u এর মান 8, এটা কিন্তু তুমি লিখতে পারবা না। সেজন্য কি করতে হবে? দুইটা ভেক্টর যোগ করতে হবে। তার মানে কি দিকের গুরুত্ব অবশ্যই আছে, তাই না? এই জিনিসটাকে এক্সপ্লেন করে লিখবা। দিকের গুরুত্ব প্রথম লাইনে লিখবা দিকের গুরুত্ব অবশ্যই আছে। তারপর লিখবা ভরবেগ নিজেই একটা ভেক্টর রাশি, এর মধ্যে বেগ আছে। বেগের যখন আমরা বেগের যোগ করব, তারপরে এটা লিখবা যখন আমরা বেগের যোগ করব তখন অবশ্যই বেগ দুইটার ভেক্টর যোগ হবে, কোনো সাধারণ যোগ হবে না। তাই কি এক্ষেত্রে দিকের গুরুত্ব অবশ্যই বিদ্যমান। পরবর্তী প্রশ্ন, একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন দৃঢ় বস্তু জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে কৌণিক ভরবেগের সমান। অনেক কঠিন তাই না? আস্তে আস্তে দেখি। একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান, তার মানে কি ওমেগার ভ্যালু হচ্ছে 1। সমকৌণিক বেগ তার মানে কৌণিক বেগ কত? 1। এটা বুঝতে পারছি। কৌণিক বেগ কত? 1। আচ্ছা, ঘূর্ণায়মান কোন বস্তু জড়তার ভ্রামক কি আই, বুঝলাম। সংখ্যাগতভাবে এর কৌণিক ভরবেগের সমান। কৌণিক ভরবেগ কি এল, আমরা জানি কি এল ইকুয়াল টু আই ওমেগা। তো যখন ওমেগার ভ্যালু 1 হবে তখন এল ইকুয়াল টু কই হবে? আই ইন্টু 1। তাহলে এল ইকুয়াল টু আই। শেষ, অ্যান্সার এটাই। আর এইভাবে লিখে রাখো। কিভাবে যেন লিখে, কি করলাম? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এটা। কি বলছে? একক সমকৌণিক বেগে ঘূর্ণায়মান কোন দৃঢ় বস্তু জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে কৌণিক ভরবেগের সমান। যখন কৌণিক বেগের মান 1 হয়ে যাবে তখন কি হবে? কৌণিক ভরবেগ আর জড়তার ভ্রামক সমান হবে, এটাই প্রমাণ করতে বলছে। এটাই লিখছি, শেষ। তোমরা ফার্স্টের লাইনে কি লিখে নিবা? হ্যাঁ সমান মানছি আমি। তারপর লাইনে কি লিখবা? এল ইকুয়াল টু আই ওমেগা, তারপর একটু ব্যাখ্যা লিখবা। কৌণিক ভরবেগ মানে হচ্ছে জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফল। তো আমরা জানি ওমেগা ইকুয়াল টু 1 দেয়া আছে, তাহলে এল ইকুয়াল টু আই আসে, তার মানে কি আপনি যেটা বলছেন সেটা সঠিক। তারপরে কোশ্চেনে যাই। আমি তো ফার্স্ট পড়াচ্ছি, হ্যাঁ, কারণ তোমাদের এক্সাম অনেক কাছে সামনে, তাই একটু ফাস্ট পড়াচ্ছি। ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে। একটু টাফ, হ্যাঁ। ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে। আমরা জানি কি ব্যাংকিং কোণের সূত্র? ব্যাংকিং কোণের একটাই সূত্র, tan থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি, তাই না? আচ্ছা, তাহলে একটা রাস্তা যখন থাকবে, রাস্তার বাঁক বা আর এর ভ্যালু, রাস্তার ব্যাসার্ধ সবসময় সেম না? একটা নির্দিষ্ট রাস্তা যদি তুমি চিন্তা করো, রাস্তার ভ্যালু কি, রাস্তার ব্যাসার্ধ কি, সবসময় সেম। তার মানে কি আরটা হচ্ছে ধ্রুবক, জি এর ভ্যালু তো সবসময় ধ্রুবক একটা নির্দিষ্ট জায়গায়। তার মানে কি হবে? টেন থিটা ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। এবার কি বলছে? ব্যাংকিং কোণের মান বাড়ালে রাস্তার বাঁকে গাড়ি চালানোর গতিসীমা বাড়ে। ব্যাংকিং কোণ কি? একটা রাস্তাকে একটু উঁচা করা হয়েছে, যত কোণে আছে সেটাই হচ্ছে কি ব্যাংকিং কোণ। এখন ব্যাংকিং কোণকে আমি যত বাড়াবো আমার গাড়িটা তত জোরে চলতে পারবে। বুঝতেছি? ব্যাংকিং কোণের মানে আমি যত বাড়াবো আমার গাড়ি তত জোরে চলতে পারবে। আচ্ছা, তো ট্যান থিটার ভ্যালু হচ্ছে কি ভি স্কোয়ারের সমানুপাতিক। তো আমরা, তার মানে কি আমরা জানি কি থিটার ভ্যালু যত বাড়বে ট্যান থিটার ভ্যালু তত বাড়বে, তাই না? এটা কিন্তু আমরা জানি, তোমরা চাইলে ক্যালকুলেটরে চেক করতে পারো। টেন থার্টির মান হচ্ছে 1/√3 আর টেন সিক্সটির মান হচ্ছে √3। তার মানে কি টেন থিটার ভ্যালু বাড়তেই থাকবে, থিটার মান আমরা যত বাড়াবো। আর টেন থিটার মান যত বাড়বে ভি স্কোয়ারের ভ্যালু ততই বাড়বে, কারণ কি টেন থিটার ভি স্কোয়ার সমানুপাতিক। বুঝতে পারছি? সেজন্য কি হবে, ব্যাংকিং কোণের মান বাড়ালে
রাস্তার পাশে গাড়ি চালানোর গতিসীমা বাড়বে, থিটার মান বাড়লে টেন থিটার মান বাড়ে, টেন থিটার মান বাড়লে ভি স্কয়ারের মান বাড়বে। এটাই অ্যান্সার। আসলে কি টাফ ছিল কোশ্চেনটা? সহজ ছিল না অনেক? পরেরটা একটা বলি আমি, টর্কের দিক কিভাবে নির্ণয় করব। আমরা জানি কি টর্ক ইকুয়াল টু ব্যাসার্ধ ভেক্টর ক্রস বল ভেক্টর আর ক্রস এফ। এটা কি ক্রস গুণ না? ক্রস গুণের দিক কিভাবে নির্ণয় করে তোমরা ভেক্টরের প্রশ্ন না এটা অবত পারা উচিত সবার। আমরা ধরি আর এভাবে ক্রিয়াশীল এইদিকে আর ভেক্টরটা, এবং এফ ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল। তাহলে যখন এটার মধ্যে আমরা ক্রস গুণ করব তখন টাউ, টাউ কি একটা ভেক্টর না? ক্রস গুণের ফলে আরেকটা ভেক্টর উৎপন্ন হয় না? টাউ বা টর্ক, সেটার দিক কোনটা হবে? তোমার স্কিন বরাবর উপরের দিকে। বুঝতেছি? স্কিন বরাবর উপরের দিকে মানে কি, এটা যদি হয় ওয়াই অক্ষ, এটা যদি হয় এক্স অক্ষ, তাহলে কি হবে? এটা হবে জেড অক্ষ বরাবর। আমি এইভাবে জেড অক্ষ বরাবর তোমার স্কিন থেকে হয় উপরের দিকে অথবা ভিতরের দিকে। তো এক্সাম এটা কিভাবে অ্যান্সার করবা? প্রথমে লিখবা টাউ এর মিনিং। টাউ এর মিনিং কি? টাউ হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর এবং বল ভেক্টরের ক্রস গুণফল। তারপর লিখবা ডান হাতি স্ক্রু নিয়ম। ডান হাতি স্ক্রু নিয়ম আমরা হতে জানি যে ডান হাতি স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম হতে আমরা জানি যে দুইটা ভেক্টরকে যদি ভেক্টর গুণ করা হয় বা ক্রস গুণ করা হয় তাহলে এর, এবং ভেক্টর দুটো যদি একই সমতলে অবস্থান করে, অর্থাৎ আর ভেক্টরটা যদি এক্স ওয়াই সমতলে অবস্থান করে। আচ্ছা আমি একটু লিখি, হ্যাঁ। আর ভেক্টর ও এফ ভেক্টর যদি এক্স ওয়াই সমতলে, লেখা বাঁকা যাচ্ছে, থাকে, তবে টাউ ভেক্টর জেড অক্ষ বরাবর, হয় উপরের দিকে থাকবে জেড অক্ষ বরাবর, হয় উপরের দিকে থাকবে অথবা ভিতরের দিকে থাকবে। টর্কের দিক কি বুঝতে পারছো? সেটা তোমরা ভেক্টরে পড়ছো কিন্তু সবাই। নেক্সট কোশ্চেন করি, রাস্তার বাঁকে সাইকেল আরোহীকে ভিতরের দিকে বাঁক নিতে হয় কেন? তোমরা দেখবা বিভিন্ন মোটর রেসিং এ যখন এরকম রাস্তা থাকে, রাস্তা আকারে একটু বলেছে আমি, হ্যাঁ, এরকম যখন বাঁক থাকে, এটা আমি বুঝাইতে পারতেছি না, তোমরা একটু বুঝান, হ্যাঁ। রাস্তার মধ্যে যখন বাঁক থাকে তখন মোটরসাইকেল চালক কি করে? তার যে মোটরসাইকেলটাকে একদম শুয়ায় দেয় না, একদম বাঁকা হয়ে যায় না। বুঝতেছি? মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলটাকে কি করে? একদম বাঁকায় দেয়। কারণ কি জানো? সে যখন অনেক বেশি বেগে যাবে এবং ঘূর্ণন পথ অতিক্রম করবে, একটা কোনো কিছু যখন ঘুরবে তখন সেই দিকটার, বৃত্তটা একটু সুন্দর করে আঁকি। একটা জিনিস যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন সেটার দিক হবে লম্ব বরাবর। তার মানে কি, একটা জিনিস এই বরাবর ঘুরতেছে কিন্তু সে প্রত্যেকটা মুভমেন্টে যাবে যেন তার কক্ষপথ থেকে ছিটকায় যায়, ছিটকায় এই বরাবর চলে যায়। এটা কেন হয়? কেন্দ্র বিমুখী বলের জন্য। সে কেন্দ্র বিমুখী বলের জন্য বাইরের দিকে ছিটকা যেতে চায়, কিন্তু সে যদি একটু ভিতরের দিকে বাঁকে, ধরো আহ, ধরো এটা এরকম আছে, সে যদি একটু ভিতরের দিকে বাঁকে তো কি করবে? কেন্দ্রবিমুখী বল ওকে তাই না এই পাশে নিয়ে যাবে। তার মানে কি, সে আলটিমেটলি ছিটকে যাবে না পথ থেকে। সেজন্য কেন্দ্রবিমুখী বলকে প্রশমিত করার জন্য কি ভিতরে বাঁকে। বুঝতে পারছি সবাই? তারপরে কোশ্চেন করি, বালির উপর দিয়ে হাঁটা বা গাড়ি চালানো কষ্টসাধ্য কেন? তোমরা যখন একটা কংক্রিটের রাস্তায় হাঁটো, আমরা কিভাবে হাঁটি বলো তো? তুমি এখানে আসো, হ্যাঁ, তুমি এখানে এটা বরাবর বল প্রয়োগ করতেছো পা দিয়ে পিছনের দিকে, এটা হচ্ছে ধরি তোমার পা, হ্যাঁ। তুমি পা দিয়ে এটাকে পিছনের দিকে বল প্রয়োগ করতেছো এই বরাবর। তো রাস্তাটাও কি তোমার দিকে এই বরাবর বল প্রয়োগ করতেছে না? এই বরাবর।
সেজন্য কি করতেছো, তুমি আগায় যেতেছো। ক্রিয়া প্রতিক্রিয়া বল কি বল? ক্রিয়া প্রতিক্রিয়া বল। ক্রিয়া প্রতিক্রিয়া বলার কারণে তুমি রাস্তার মধ্যে হাঁটতে পারতেছো। কিন্তু বালিতে প্রতিক্রিয়া বল অনেক কম। মানে কি, তুমি যখন একটা কনক্রিটের রাস্তায় হাঁটো, সেই রাস্তাটা তোমাকে যেরকম প্রতিক্রিয়া বল দেয়, বালিটা তোমাকে সেরকম প্রতিক্রিয়া বল দিতে পারে না। সেজন্য কি হয়, রাস্তার মধ্যে হাঁটা বা গাড়ি চালানো কষ্টসাধ্য। আরেকটা কারণ আছে, রাস্তার মধ্যে তুমি যখন কনক্রিটের রাস্তায় হাঁটো, সেটা ঘর্ষণ বলটা অনেক বেশি, সেটা তোমাকে আটকায় রাখতে পারে। কিন্তু বালির রাস্তায় ঘর্ষণ বল কম, সেজন্য সেটার উপর দাঁড়ায় থাকাটাও একটু টাফ, তাই না? ঘর্ষণ বল যেহেতু কম। তার মানে কি, দুইটা কারণ পেলাম আমরা। একটা হচ্ছে বালির প্রতিক্রিয়া বল কম, সেজন্য বালি আমাকে ওইরকম ভাবে ফোর্স দিতে পারে না সামনে হাঁটার জন্য। আর ঘর্ষণ বল কম, সেজন্য আমরা বালির উপর দাঁড়ায় থাকতে পারি না, বা সেরকম গ্রিপ হয় না। তোমরা গ্রিপ চাইলে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারো, সেরকম গ্রিপ হয় না। বুঝতে পারছি সবাই? তারপরে কোশ্চেন, নরম মাটিতে লাফ দিলে আঘাত পাওয়ার সম্ভাবনা কম, ব্যাখ্যা করো। আচ্ছা, ধরো তুমি একটা বিল্ডিং এ আসো। এই বিল্ডিং এ এখন আগুন লাগছে। আগুন কিভাবে আঁকে, ধরে আঁকে। আগুন লাগছে, তো তুমি এখন ছাদে উঠছো। তো ছাদে এক পাশে আছে কনক্রিট, পাশে আছে নরম মাটি। তাহলে তুমি কোন দিকে লাফ দিবা বলো তো? যদি এখানে কোনো একটা পাগলকেও ছাড়া হয়, লিখে দিই আমি, হ্যাঁ। এখানে যদি একটা পাগলকেও ছাড়া হয়, পাগল নরম মাটির দিকে লাফ দিবে। কেন লাফ দিবে? আগের কোশ্চেনটা সেম রিপিট। কনক্রিটে যখন সে লাফ দিবে, সে তো কনক্রিটে একটা বল প্রয়োগ করবে না। সে কনক্রিটে একটা বল তো প্রয়োগ করবে। তখন কনক্রিটটাও তার উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যেই প্রতিক্রিয়া বলটার মান অনেক বেশি। কারণ কি প্রতিক্রিয়া বল অনেক বেশি হবে? কারণ কি, তুমি একটা সিম্পল এক্সাম্পল দেখতে পারো, যে তুমি তোমার দেয়ালে একটা ঘুষি দাও আর নরম বালিশে একটা ঘুষি দাও, কোনটার প্রতিক্রিয়া বল বেশি হবে? কোনটা থেকে তুমি বেশি ব্যথা পাবা? বুঝতেছো? তার মানে কি, কনক্রিটের প্রতিক্রিয়া বলটা বেশি, সেজন্য তোমার উপর আঘাত পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হবে। কিন্তু যখন তুমি নরম মাটিতে লাফ দিবা, তখন তোমার প্রতিক্রিয়া বলটা অনেক কম হবে। সেজন্য কি হবে, তোমার ব্যথা পাওয়ার সম্ভাবনাটাও অনেক কম হয়ে যাবে। বুঝতে পারছি? এটাই তোমরা একটু বাংলা লিখবা এক্সামে, কনসেপ্টটা বুঝতে পারলে কোশ্চেন ইজি। ঘূর্ণনরত পৃথিবী সূর্য হতে দূরে সরে গেলে এর বেগ কমে যায় কেন, বলতো? আমরা জানি পৃথিবী উপবৃত্তাকার পথে ঘুরে। কি পথে? এই জিনিসটা তোমাদের ষষ্ঠ অধ্যায় মহাকর্ষতে কাজে লাগবে, লিখে দিন, হ্যাঁ। ষষ্ঠ অধ্যায়ে কাজে লাগবে। তো পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরে, কেন্দ্র করে ঘুরে। আর সূর্য থাকে হচ্ছে উপবৃত্তের ফোকাসে। ধরি এই জায়গায় সূর্য আছে আর এই জায়গায় পৃথিবী ঘুরতেছে। ঠিক আছে, এখন প্রশ্ন তোমাকে কি বলছে, ঘূর্ণনরত পৃথিবী সূর্য হতে দূরে সরে গেলে এর বেগ কমে যায়। এটা কিন্তু তোমাদের আগে পড়াইছি। কিভাবে পড়াইছি? যখন পৃথিবীটা তোমার এই জায়গায় ঘুরবে, তখন পৃথিবী থেকে দূরত্বটা কি, কম না? আর এর ভ্যালু কি, কম। আর পৃথিবী যখন এই জায়গায় ঘুরবে, তখন সূর্য থেকে আর এর ভ্যালু কি, বা দূরত্বটা কি, অনেক বেশি। তো আমরা জানি কি, I1 ω1 = I2 ω2, পড়াইছি না তোমাদের এটা? তাহলে M r1² ω1 = M r2²ω2। তার মানে এম এম কাটাকাটি চলে যাবে। আর এর ভ্যালু, এই ভ্যালুটা ধরি একটা নির্দিষ্ট জায়গায়, ধরি এই জায়গায় এই ভ্যালুটা সেম, হ্যাঁ, এই জিনিসটা কনস্ট্যান্ট। তাহলে R2 এর ভ্যালু যত কমবে, ω2 এর ভ্যালু তত বাড়বে। এবং R1 এর ভ্যালু যত বাড়বে, ওমেগা R2 এর ভ্যালু যত বাড়বে, ω2 এর ভ্যালু তত কমবে। তার মানে কি,
সূর্য হতে দূরে সরে গেলে কি হবে, এর বেগ সূর্য হতে যত দূরে যাবে এর বেগ তত কমতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সমদ্রুতিতে আবর্তনত হলেও সূর্যের চারপাশে নয়। আগের কোশ্চেনটাই সেম, রিপিট। পৃথিবী সূর্যকে উপবৃত্তাকার পথে ঘুরে। প্রথমে পরেরটা বুঝেন, সূর্যের চারিপাশে সমদ্রুতিতে ঘুরে না। যখন এইখানে থাকে তখন কি হয়, দূরত্ব কম থাকে, অনেক জোরে ঘুরে। তার মানে কি ফাস্ট ঘুরে এর পাশে থাকার কালে ফাস্ট, বা কৌণিক বেগটা কি হয় ফাস্ট। আর যখন এখানে থাকে তখন ঘুরে কি স্লো, দূরত্ব বেশি, তাই কি হয় আস্তে আস্তে ঘুরে। এটা একটা গেছে। কিন্তু পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে সেম সময় ঘুরে না, 24 ঘন্টায় সেম ভাবে ঘুরতে থাকে। মানে পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে নিজের অক্ষের উপরও ঘুরতে ঘুরতে থাকে এবং সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে থাকে। সে যখন নিজ অক্ষের উপর ঘুরে ওটা কি সেম স্পিডে ঘুরে, তার মানে কি দ্রুতি সেম থাকে, সমদ্রুতিতে ঘুরে। কিন্তু যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে তখন যখন সূর্যের কাছে থাকে তখন ঘুরে অনেক দ্রুত, আর যখন দূরে থাকে তখন ঘুরে অনেক ধীরে। কনসেপ্ট ক্লিয়ার সবার, আশা করি। পরের কোশ্চেন, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পরকে প্রশমিত করে না। কারণ এরা ভিন্ন বস্তুর উপর বল প্রয়োগ করে। কেন? ধরো এটা তোমার একটা বই আছে বা একটা পাথর আছে, এই পাথরটাকে তুমি 5 নিউটন বলে ঠেলতেছো এই পাশে, আর তোমার বন্ধু 5 নিউটন বলে ঠেলতেছে এই পাশে। তাহলে পাথরটাকে নড়বে? দুজনে মিলে বলটাকে প্রশমিত হয়েছে না? আর ধরো তুমি এখন এই দেয়ালটাকে 5 নিউটন বলে এদিকে ঠেলতেছো, তাহলে দেয়ালটাও কি করতেছে, তোমার উপর একটা প্রতিক্রিয়া বল দিতেছে। 5 নিউটন বলের নিউটনের সূত্র মতে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সেম, 5 নিউটন বল দিতেছে। আচ্ছা, কিন্তু তুমি বল দিতেছো কার উপর? দেয়ালের উপর। আর দেয়াল বল দিতেছে কার উপর? তোমার উপর। বুঝতে পারছি? তুমি দেয়ালের উপর বল দিতেছো, এই ক্ষেত্রে কি হয়েছিল, তোমরা দুজন বন্ধুই সেম একটা জিনিসের উপর বল প্রয়োগ করছিলে। কিন্তু এক্ষেত্রে কি হইতেছে, তুমি বল প্রয়োগ করতেছো দেয়ালের উপর এবং দেয়াল বল প্রয়োগ করতেছে তোমার উপর, সেজন্য কি এরা একে অপরকে প্রশমিত করেন। তারপর কোশ্চেন, গাড়ির চাকার নাট বল্টু খোলার ক্ষেত্রে লম্বা হাতলযুক্ত যন্ত্র ব্যবহার করা সুবিধাজনক। এটা তোমাদের অনেকবার পড়েছে, এটা তোমরা কমেন্টে অ্যান্সার করবে। লিখবা, তারপর ছবি তুলে কমেন্টে অ্যান্সার করবে। বুঝতে পারছি? এটা তোমাদের অনেকবার পড়াইছি, তাও আমি একটু হিন্ট দিয়ে দিই, হ্যাঁ। হিন্ট হচ্ছে টাউ ইকুয়াল টু আর প্লাস। বলের ব্যবহারিক একক নিউটন, একটি লব্ধ একক। খুবই ইজি। একক থাকে, লব্ধ একক থাকে। মৌলিক একক কি কি? কেজি, মিটার, সময়, সময়ের একক সেকেন্ড, সেগুলো হচ্ছে কি মৌলিক একক। আর নিউটন হচ্ছে কি একটা লব্ধ একক। নিউটন এককটা কিসের উপর থাকে আমরা জানি কি, এফ ইকুয়াল টু এম এ। এম এর একক কেজি ইন্টু এর একক এম এস ইনভার্স 2। তার মানে কি কেজি একটা মৌলিক একক, দূরত্ব একটা মৌলিক একক, সময় একটা মৌলিক একক। এটা কি আছে তাহলে, ভর গুণ দূরত্ব ডিভাইডেড বাই সময় স্কোয়ার। সেজন্য কি বলের একক একটা কি লব্ধ একক, কারণ এটা কয়েকটা মৌলিক বলের উপর নির্ভরশীল। বুঝতে পারছি? এটা লিখলে দুই দুই। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে বল বিপরীত দিকে ফিরে আসে কেন? এটা কি পড়ানো লাগবে? একটা দেয়াল আছে, তুমি একটা বল হাতে নিলা, বলটাকে দেয়ালের উপর ফিকা মারলা, তারপর বলটা আবার তোমার কাছে ফিরে আসলো। কেন? তুমি যখন বলটাকে দেয়ালের উপর মারছো, বলটা দেয়ালে ক্রিয়া বল দিচ্ছে, ক্রিয়া, সেজন্য দেয়ালটাও আবার বলের উপর কি করছে, ক্রিয়া বল দিচ্ছে, সেজন্য বলটা আবার এখান থেকে এই পজিশনে চলে আসছে। এগুলো পারো সবাই, হ্যাঁ। টর্ক এবং বলের মধ্যে পার্থক্য লিখো। পার্থক্যগুলো পার্থক্যগুলো আমি লিখে দিই, হ্যাঁ। এটা হচ্ছে টর্ক, এটা হচ্ছে বল। খুব ইজি।
আচ্ছা, এটাকে একটু আর একটু বড় করি, হ্যাঁ, এই সাইডে লিখি বল। টর্ক হচ্ছে কি বলতো? আগে বল লিখি 1 নম্বরে। বল হচ্ছে কি? ভর ও এর গুণফল। আর টর্ক কি? আউ ইকুয়াল টু কিন্তু আই আলফাও লিখা যায়। হ্যাঁ, দুইটাই লিখা যায়। তাহলে এটাও লিখতে পারো, ব্যাসার্ধ ভেক্টর, এটাকে লিখবা কি বাংলায়, ব্যাসার্ধ ভেক্টর ও বল ভেক্টরের ক্রস গুণ, অথবা জড়তার ভ্রামক ও দিক ত্বরণের, এটা লিখছি না, হ্যাঁ। তারপর 2 নম্বর, টর্কের একক কি? টর্কের একক আর এর একক কি? আর এর একক কি? মিটার। এফ এর একক নিউটন। তার মানে কি নিউটন মিটার একক। আর 2 নম্বরে বলের একক কি? শুধু নিউটন। শেষ দুইটা পার্থক্য লিখেই আনো। বুঝতে পারছি? 2 নম্বরের জন্য দুইটা পার্থক্য লিখেই আনো। কোথা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছিয়ে যায় কেন? এটা খুবই সহজ, জাস্ট একটা সূত্র লিখবো, শেষ। দেখো, আমরা জানি কি ভরবেগের সংরক্ষণশীলতা হতে, লিখে নিব, ভরবেগের সংরক্ষণশীলতা হতে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। তাহলে এই পার্টটার মান কত? 0 না? নৌকা থেকে লাফ দেওয়ার আগে নৌকায় কি থাকে? স্থির থাকে না? দুটা পার্টি 0, তুমিও স্থির, নৌকাও স্থির। আচ্ছা, তারপর কি হয়েছে? m1v1 প্লাস m2v2। এবার যদি আমরা, এটা হচ্ছে কি তুমি, আর এটা হচ্ছে কি নৌকা, একটা লিখে দিই শুধু, এটা হচ্ছে নৌকা। তাহলে m2v2 ইকুয়াল টু m1v1, এটা এর পাশে আসলে মাইনাস হয়ে যায় না? একটা মাইনাস। তাহলে নৌকার বেগ v2 ইকুয়াল টু মাইনাস m1v1 ডিভাইডেড বাই m2। এখন তুমি যখন সামনের দিকে লাফ দিবা, ধরো এটা একটা নৌকা আছে, নৌকাটা হয় নাই, ধরো এটা একটা, এভাবে আঁকে নিত, কিভাবে যেন আঁকে, ছোটবেলা আঁকতাম, এই এই না? হ্যাঁ, ধরো একটা নৌকা আছে, তুমি যখন নৌকা থেকে লাফ দিবা, ধরো এটা আছে পা, তো নৌকা থেকে তুমি যখন লাফ দিবা, তখন কি করবা? এই বরাবর v1 বেগ প্রয়োগ করবা। তাহলে নৌকাটা কি হবে? v2 বেগে পিছনের দিকে সরে যাবে। কারণ এখানে কি আছে? একটা মাইনাস। ধরো তোমার ভর হচ্ছে 5 কেজি, তুমি 2 m/1 বেগে লাফ দিচ্ছ, এবং নৌকার ভর হচ্ছে 500 কেজি, মাইনাস। তো এটার ভ্যালুটা কি আসবে? নেগেটিভ ভি আসবে না? তার মানে কি নৌকা, যেহেতু বেগের ভ্যালু মাইনাস আসতেছে, তার মানে কি নৌকা পিছনের দিকে সরে যাবে। কনসেপ্ট ক্লিয়ার সবার? তারপরে কোশ্চেন, কোন একটি অক্ষের সাপেক্ষে একটি বস্তু চক্রবর্তীর ব্যাসার্ধ 0.9 মিটার বলতে কি বোঝায়? খুবই সহজ কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। চক্রবর্তীর ব্যাসার্ধের জন্য, ধরো তোমার এটা একটা ঘূর্ণন অক্ষ আছে, এই অক্ষকে কেন্দ্র করে একটা বড় একটা বল চারপাশে ঘুরতেছে। এখন এই বলের মধ্যে অনেকগুলো কণা আছে, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, 4টা কণা আমরা নিলাম। তার মানে এই যে এগুলা সবগুলা আছে, সবগুলা ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব বের করে, জড়তার ভ্রামক বের করে তারপর তোমরা পারতেছো। কিন্তু প্রত্যেকটা কণার দূরত্ব কি আলাদা আলাদা না? এটা মধ্যে কোটি কোটি কণা আছে। আমরা যদি এই জিনিসটাকে একটা বিন্দু ভর করতে পারি, ধরো একটা খুবই বিন্দু, ধরো এরকম একটা আছে, পুরো জিনিসটার ভরটাকে আমরা এরকম বানায় ফেলছি, একটা বিন্দুতে নিয়ে আসছে, একটা কোণায় নিয়ে আসছে, তখন এই কণাটা কি করতেছে? এটা চারপাশে ঘুরতেছে, এই অক্ষটার চারপাশে কণাটা ঘুরতেছে। তাহলে এই কণা থেকে ঘূর্ণন অক্ষের যে দূরত্ব কে, সেটাই হচ্ছে কি চক্রবর্তীর ব্যাসার্ধ। এটা তোমরা লিখতে পারবে না? এটাকে বাংলায় কিভাবে লিখবা?
যখন একটি বস্তুকে বিন্দু ভরে পরিণত করা হয় তখন ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্ব থাকে বিন্দুটা সেটাই হচ্ছে কি চক্রাকৃতির ব্যাসার্ধ। একটি বস্তুকে বিন্দু ভরে পরিণত করা হলে ঘূর্ণন অক্ষ থেকে 0.9 মিটার দূরত্ব যদি বস্তুটা থাকে তাহলে সেটা কি চক্রাকৃতির ব্যাসার্ধ 0.9 মিটার। এটা বলতে এটাই বুঝে। এটা তোমরা বাংলায় লিখে দিবা, জিনিসটা বুঝতে পারলেই হইল। তারপর কোন বস্তুর উপর ক্রিয়াশীল টর্ক কখন শূন্য হয়? আমরা জানি কি, এটা পড়াবো না। টাউ ইকুয়াল ক্রস এফ এবং আর ক্রস এফ এবং সূত্র কি জানা একটা, ওই যে ভুলে গেছি, মনে আসছে। টাউ ইকুয়াল টু আই আলফা। তার মানে কি, এটাকে যখন আমরা লিখবো আর এফ সাইন থিটা, এফ এর ভ্যালু সবসময় থাকবে। কারণ কি, তুমি একটা দূরত্ব তো প্রয়োগ করবা। ধরো দরজার কথাই চিন্তা করো, ঘূর্ণন অক্ষ থেকে একটা দূরত্ব তুমি বল প্রয়োগ করতেছো না, আবার কি করতেছো, একটা বল তো তুমি প্রয়োগ করতেছো অবশ্যই। তার মানে কি, দুইটার ভ্যালু অবশ্যই আছে। এবং সাইন থিটার সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। তুমি যদি বল এবং ব্যাসার্ধ ব্যাসার্ধ ভেক্টর মানে দূরত্বটা যেই বরাবর আছে, দূরত্বটা আছে কোন বরাবর, এই বরাবর। আর তুমি বল প্রয়োগ করতেছো কোন বরাবর, এই বরাবর, তাই না? ভিতরের দিকে, সামনের দিকে বল প্রয়োগ করতেছো। তার মানে তুমি যদি এই দিক বরাবর বল প্রয়োগ না করে তুমি যদি এই দিক বরাবর বল প্রয়োগ করো অথবা এই দিক বরাবর বল প্রয়োগ করো, তাহলে কি এটা কখনো ঘুরবে? বলতো তুমি যদি দরজাটা টানো, মানে এই বরাবর, ধরো এটা একটা দরজা আছে, তুমি দরজাকে ধরে এই পাশে টানতেছো, না ঠেলা, এই যে ভিতরের দিকে না ঠেলা তুমি এই পাশে টানতেছো, তাহলে দরজা কোনো তুমি ঘুরবে? ঘুরবে না তো। তার মানে কি, টর্ক শূন্য, সেজন্য কি হইতেছে, ঘুরতেছে না। তার মানে যদি সাইন থিটার ভ্যালু 0 হয়, সাইন থিটার ভ্যালু যদি 0 হয়, তার মানে কি সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0। তার মানে কি, থিটার ভ্যালু যদি হয় 0, তখনই কি হবে, টর্ক শূন্য হবে। অথবা আলফার ভ্যালু যদি 0 হয়, কৌণিক ত্বরণ যদি না থাকে, তখন কি হবে, টর্কের ভ্যালু 0 হবে। এটাই তোমরা বাংলায় লিখবা। স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে স্থিতিস্থাপক, এটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপকে কি হয়, শক্তি সংরক্ষিত থাকে। এক নম্বরে অস্থিতিস্থাপকে কি হয়, সংক্ষেপে লিখে দিই, হ্যাঁ, থাকে না, গতিশক্তি সংরক্ষিত থাকে না। আর 2 নম্বরে তাপ হয় না। যেহেতু শক্তির অপচয় হয় না, তার মানে কি তাপ উৎপন্ন হয় না। আর 2 নম্বরে কি হয়, তাপ উৎপন্ন হয়। তাপের মাধ্যমে কি হয়, শক্তিটা অপচয় হয় আর গতিশক্তি সংরক্ষিত থাকে না। 0 পয়েন্ট লিখে আনাস। রাস্তার বাঁকযুক্ত অংশ কোন দিকে কতক্ষণে ঢালু রাখা হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। খুবই সহজ, খুবই সহজ এগুলা। ধরো যে একটা রাস্তা আছে, রাস্তার ব্যাংকিং হচ্ছে থিটা। এখন রাস্তার উপর তুমি আসো একটা গাড়ি, তো তুমি ভূমিতে বল প্রয়োগ করতেছো, ভূমিটাও তোমার উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করতেছে। আর তাহলে রাস্তার এই বরাবর উপাংশ হবে, যেহেতু এটাও থিটা, সেজন্য এটাও হবে থিটা আর কস থিটা। আর এই বরাবর উপাংশ হবে কি, আর সাইন থিটা। আর এই বরাবর হবে কি বলতো, এমজি না? এমজি কেন? কারণ অভিকর্ষীয় টান বা তোমার ওজন বল। এখন আমরা যদি বলগুলাকে ডিভাইড করি, কস থিটা হয় এমজি, এবং আর সাইন থিটার ভ্যালু কিসের সমান হয় বলতো? এটা যে ঘুরবে, সেজন্য এটার একটা কেন্দ্রমুখী বল যোগান দেওয়া প্রয়োজন না? আর সাইন থিটাটাই এই কেন্দ্রমুখী বলটাকে যোগান দিবে। তাহলে আর সাইন থিটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো যখন আমরা এটাকে যদি ধরি আমরা 1 নং এবং এটাকে যদি আমরা ধরি 2 নং, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে আসে
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তার মানে কি টেন থিটা ইকুয়াল টু এটার সাথে এটা ভাগ করলে এম এম কাটাকাটি, আর উপরে থাকে কি ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তার মানে কোন দিকে কত কোণে ভ্যালু রাখা হয়, থিটার মান আমরা কিভাবে ভ্যালু করবো, থিটা হচ্ছে টেন ইনভার্স ওয়ান ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি। তোমাকে এটাই বের করতে বলছে, থিটার ভ্যালুটা তোমরা কিভাবে বের করবা, সূত্রের প্রতিপাদনটা চাইছি। বুঝতে পারছি? একটু বেশি ফাস্ট পড়াচ্ছি। জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার বলতে কি বুঝো? লাস্ট কোশ্চেন। জড়তার ভ্রামকের সূত্র কি বলতো? আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার বলতে কি বোঝায়? যদি একটি বস্তুর ভর 50 কেজি হয় ও এটি এর ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার দূরে থাকে, তবে এর জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার হয়। এটা লিখার পর তোমাকে এক দেওয়ার চান্স থাকবে, হ্যাঁ? দুই দুই কিভাবে পেতে হবে? একটি বস্তু, যদি একটি বিন্দু বস্তুর ভর কি, বিন্দু বস্তুর ভর, বিন্দু বস্তুর ভর 50 কেজি হয় এবং এটি এর ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার দূরে থাকে, তবে জড়তার ভ্রামক 50 কেজি মিটার স্কোয়ার হয়। তাহলে তোমরা কত পাবা? দুই দুই পাবা। সবাই কি বুঝতে পারছি? তো এই ছিল তোমাদের ক্লাস নিউটনের বলবিদ্যার অনুধাবনমূলক প্রশ্ন। এই কয়েকটাই প্রশ্ন যদি পড়ে যাও তাহলে মনে করো তোমার 100% কমন আসার চান্স আছে, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কারণ এর বাইরে কিছু আসার চান্স নেই। আর তোমরা যদি এগুলো কনসেপ্ট গুলো ভালো মতো পারো পারো তাহলে কি হবে, লিখতে পারবা। তোমরা কনসেপ্টটা যদি বুঝো তাহলে লিখতে পারবে। আর এই কনসেপ্ট গুলো যদি পারো, ঠিক আছে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো ইনশাল্লাহ।